এই যে আবার দেখুন, এখানে যখনই আমি লাইট মারছি তখনই ফ্লিক করছে। এটা হঠাৎ করে এরকম হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না, এই জায়গাটিতে লাইট মারলে হচ্ছে। জায়গাটি অনেকটা ভুতুরে, এবং এই জায়গাটিতে তখন আমি একটি ছায়া দেখেছিলাম। এই যে দেখুন, আবার মনে হলো যে কেউ ওপাশ থেকে চলে গেল। মানে অদ্ভুত ব্যাপার। এপাশে আসলে মনে হচ্ছে যে কেউ নেই, কিন্তু দেখুন এই জায়গাগুলো দেখুন, মনে হচ্ছে সাপ চারপাশে জড়িয়ে আছে এই জমিদার বাড়ির প্রাচীরগুলোতে। ভুতুরে এই বাড়ির দোতলা যেন এক মৃত্যু ফাঁদ। উপরে উঠেই চারপাশ থেকে নানান বিপদ আমাকে ঘিরে ফেলেছিল। মানে ওই জি 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 এই যে দেখুন, এই যে দেখুন একটু বসে, ওই যে আমি যেখানে টর্চ করছি, ওই যে সাপের মতো মনে হচ্ছে এই অংশটি। ইতিহাসে আছে এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন অনেক অত্যাচারী এবং নিষ্ঠুর। সাতগ্রাম জমিদার বাড়ির এই ভুতুরে দোতলায় আজও আছে কোনো অদৃশ্য শক্তি। এখন আছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলায়। নারায়ণগঞ্জ জেলায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ইতিহাস, অনেক রহস্য। প্রত্যেক পুরনো প্রাচীন পরিত্যক্ত বাড়িগুলোতে যে স্বাভাবিক অবস্থা বিরাজ করে, ব্যাপারটা কিন্তু তা না। কোনো কোনো পরিত্যক্ত বাড়িতে এখনও ঘটে কিছু অস্বাভাবিক বিষয়। আজকের গন্তব্য তেমনই এক ভুতুড়ে বাড়ির দিকে, যা ২৫০০ উপজেলার সাতগ্রামের জমিদার যোগেশ বাবুর বাড়ি। ভাওয়াল রাজার স্মৃতি বিজড়িত এই বাড়িটি এখন পরিত্যক্ত এবং ভুতুড়ে। ভাওয়াল রাজার কাছ থেকে হাতি পুরস্কার পাওয়া সাধন দাশগুপ্ত এই বাড়িতে থাকতেন। জমিদার যোগেশ দাশগুপ্তের ছেলে সাধন দাশগুপ্ত ব্রিটিশ আমলেই ব্যারিস্টারি পাশ করেছিলেন। সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে, সাধন দাশগুপ্ত ছিলেন জন্মান্ধ। গুপ্তের বংশের বেশিরভাগ ঢাকাতেই থাকতেন। গ্রামে থাকতেন যোগেশ গুপ্ত। যোগেশ গুপ্তের ছেলে সাধন দাশগুপ্ত, তিনি ছিলেন উপমহাদেশের প্রথম অন্ধ ব্যারিস্টার। সন্ন্যাসী ভাওয়াল রাজার মামলা লড়ে জিতেছিলেন সাধন দাশগুপ্ত। মামলা জেতায় খুশি হয়েছিলেন ভাওয়াল রাজা। তিনি অন্ধ ব্যারিস্টার সাধন দাশগুপ্তকে একটি হাতি উপহার দিয়েছিলেন। জমিদারি প্রথা উঠে গেলে বংশধরেরা পরে কলকাতায় চলে যান। জনশ্রুতিতে জানা যায় এই জমিদার বাড়ির জমিদাররা নাকি ছিলেন অনেক অত্যাচারী। দিনের বেলাতেই এই জমিদার বাড়িতে এক ভুতুরে পরিবেশ বিরাজ করে। উপরে উঠে আমি এমন অনেক ভৌতিক অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। তো ভিউয়ার্স, আমার পিছনেই দেখতে পাচ্ছেন সাতগ্রাম জমিদার বাড়ির একটি পরিত্যক্ত ভবন, একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় বহু বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। উপরের অংশগুলো দেখলে গা শিউরে ওঠে, এমন একটি গা ছমছমে ভুতুরে অবস্থা বিরাজ করছে এই সাতগ্রাম জমিদার বাড়ির উপরের যে ভবনটি সেদিকে তাকালে। এবং এই যে এপাশ থেকে একটি গেট ছিল ভেতরে প্রবেশ করার, আর এই পাশে একটি শান বাঁধানো ঘাট এবং একটি ছোট পুকুর দেখা যায়। তো বলা হয় এই জমিদার বাড়ির যে জমিদাররা ছিলেন তারা নাকি অনেক অত্যাচারী ছিলেন। খাজনা দিতে না পারলে প্রজাদের উপর তারা অনেক নির্যাতন করতেন। তো জমিদারদের অত্যাচারের কথা এখনও অনেক মানুষ বলে থাকেন যে তারা নাকি অনেক অত্যাচারী ছিলেন। উপরে তাকালে এই জমিদার বাড়িতে দেখা যায় প্রকৃতির এক দাপট। দেখুন চারপাশের শিকড় বাকড় এই সাতগ্রাম জমিদার বাড়ির প্রাচীরগুলোতে কিভাবে বিস্তার লাভ করেছে। এখন আমি উপরে প্রবেশ করব, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। তার আগে আমি আপনাদের এখানে কিছু পরিত্যক্ত বিচ্ছিন্ন অংশ দেখা যাচ্ছে এই জমিদার বাড়ির, সেগুলো দেখাই। এই যে শান বাঁধানো ঘাটটি আগে আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন, সেই সময় এই যে জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, এই জমিদার বাড়ির ভবনে যারা থাকতেন
তারাই এই ঘাটটি ব্যবহার করতেন। সেই সময় গোসল করা হতো হয়তোবা এই জমিদার পরিবারের লোকজনের এই পুকুরেই। তো এখন সিঁড়িগুলো আছে এখনও অক্ষত, তবে ভঙ্গুর অবস্থায় রয়ে গেছে। পুকুরের পানি খুব একটা পরিষ্কার না, নিচের সিঁড়িগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, এগুলো ভেঙে ভেঙে পুকুরেই পড়ে যাচ্ছে। এই যে দেখুন সামনেই সেই পরিত্যক্ত ভবনটি, এবং ওখানে একটি মাছ দেখতে পেলাম বড়। এই অংশটি হয়তোবা সেই জমিদার বাড়ির শৌচাগার ছিল, শৌচাগার হিসেবে এটি ব্যবহার করা হতো। এখন একেবারে পরিত্যক্ত এবং বিলীনের পথে। আর এই পাশে আরেকটি ছোট ভবন দেখা যাচ্ছে। যদি আমি ভুল না হয়ে থাকি, হতে পারে এটি সেই সময় একটি ছোট গোসলখানার মতো অংশ ছিল, না হলে রান্নাঘর ছিল। দুটোর মধ্যে যে কোনো একটু হতে পারে, কারণ অনেক ছোট জায়গাটি, আকারে খুবই ছোট। ঝুঁকি হচ্ছে এই ভবনটির উপরে উঠা। এই ভবনটিতে যে উঠবো আমি, ওই যে উপরে একটি পাখি দেখতে পাচ্ছি, সেই রাস্তাটা আগে আমাকে খুঁজে বের করতে হবে। চলুন এপাশ থেকে প্রথমে শুরু করি, যাওয়া যাক। ভিতরে অনেক বিষাক্ত জিনিস থাকতে পারে, সেই ঝুঁকি নিয়েই উপরে উঠতে হবে। আমি টর্চ লাইটটি বের করেছি, দেখুন এখানে কয়েকটি দরজা দেখা যাচ্ছে, সেই সময়কার অনেক প্রাচীন পুরনো কাঠগুলোও দেখা যাচ্ছে। এই যে দেখুন, আমি আরেকটি কক্ষে প্রবেশ করলাম। এই কক্ষগুলোর উপরে ওঠার যে রাস্তাটি, সেটি খুঁজে বের করতে হবে। এই দেখুন শিকড় বাকড় কীভাবে উপরে উঠেছে, দেখতে সাপের মতো মনে হচ্ছে এই অংশটি শিকড়ের, এবং চারপাশেই মাকড়সার জাল দিয়ে ভরে গেছে। কি ভয়ঙ্কর অদ্ভুত লাগছে ভিতরে। এই যে কাঠের দরজাটি সেই সময় ব্যবহার করা হতো, আজ থেকে প্রায় 100 থেকে 150 বছর পুরাতন হবে এই দরজাটি। তো এই কক্ষে আমি প্রবেশ করে উপরে ওঠার কোনো সিঁড়ি পেলাম না। এই যে দেখুন, উপর থেকে তাকালে একেবারে আকাশ দেখা যায়, মানে একতলা, তার উপরে দোতলা, দোতলার ছাদটিও ভেঙে গেছে। ওপাশে যাই, ওপাশে গিয়ে দেখি। একটি হুই সাপ দেখতে পেলাম আমি এই জায়গাটিতে, একেবারে বড়, মানে ওই জি 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 এই যে দেখুন, এই যে দেখুন একটি হুই সাপ, এই যে আমি যেখানে টর্চ মারছি ওই যে দেখা যাচ্ছে। এই যে দেখুন একেবারে উপরের দিকে উঠছে এটি, তার মানে বোঝাই যায় এই ভবনের উপরে এই সব পোকামাকড়ের আবাসস্থল। কতটাই ভয়াবহ লাগছে। আমার উপরে ওঠার যে একটা ইচ্ছা ছিল, সেটি এটি দেখে একেবারে নিভে গেল। তবুও চেষ্টা করব উপরে ওঠার। চলুন। তো ভিউয়ার্স, এই কক্ষটিতে প্রবেশ করি, চলুন। একেবারে গাছপালা লতা গুলবে ভরে গেছে চারপাশে। চলুন, একেবারে কি ভয়ঙ্কর লাগছে। তবে আমি শুনলাম যে উপরে ওঠার নাকি কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। উপরে উঠতে গেলে গাছপালার যে শিকড়গুলো আছে, সেই শিকড়গুলো বেয়ে উপরে উঠতে হবে। খুবই মানে কঠিন একটা ব্যাপার উপরে ওঠাটা এখন। তো ভিউয়ার্স, আমি এই যে গাছের শিকড় বেয়ে এই ভবনটির উপরে উঠলাম। উপরে ওঠার পর একেবারে ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছি চারপাশে। নামার ব্যবস্থাটা খুবই ঝুঁকিপূর্ণময়। নামার সময় আমার অনেক ঝুঁকি নিতে হবে, তবে আপনাদের দেখানোর জন্য
ঝুঁকি নিয়ে উপর পর্যন্ত উঠলাম। এই যে দেখুন কি ভয়ঙ্কর অবস্থা, গাছপালার ডালপালাগুলো কিভাবে চারপাশে ছেয়ে আছে। চলুন কক্ষগুলোতে প্রবেশ করি। ওরে বাবা, কি বিভৎস অবস্থা! এরকম গাছের শিকড় বাকড়ের বিস্তার আমি কখনো কোনো জমিদার বাড়িতে দেখিনি। কত ভয়ঙ্কর লাগছে দেখতে। ওরে বাবা, দেখুন এই জায়গাগুলো দেখুন, মনে হচ্ছে সাপ চারপাশে জড়িয়ে আছে এই জমিদার বাড়ির প্রাচীরগুলোতে। এপাশে মনে হলো যে কেউ দৌড় মেরে পাশের কক্ষতে চলে গেল। এই জন্যে এই কক্ষগুলোতে প্রবেশ করার সময় একা আসাটা মোটেও ঠিক না। এই যে মনে হলো যে এই দরজা দিয়ে কেউ দৌড় মেরে একেবারে পাশে চলে গেল। এই যে দেখুন গাছপালার শিকড়, কি ভয়ঙ্কর অবস্থা চারপাশে। এখন এখানে একটি আলমারি, সেই সময় এটা ব্যবহার করা হতো প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। তবে আমি যেখানে হাঁটছি এটিও অনেক ঝুঁকিপূর্ণ, মানে হাঁটার সময় অনেক ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে। যে দেখুন ফাটল ধরেছে বিভিন্ন জায়গায়, যে ফাটলগুলো দেখলে বোঝা যায় যে যে কোনো সময় এই ভবনটি ধুরমুর করে ভাঙতে পারে। তবে আপনাদের এই জায়গাটি একটু দেখাই। এই জায়গার এই দৃশ্যটি দেখুন কতটা ভয়ঙ্কর এবং গা ছমছমে লাগছে। মনে হচ্ছে যে বহু সাপ এই প্রাচীরটিকে জড়িয়ে রেখেছে, পেঁচিয়ে রেখেছে। কি ভয়ঙ্কর বিভৎস জায়গা। উপরে এটি বারান্দা ছিল, এইখানে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ সেই জায়গাটি ইতিমধ্যেই হেলে পড়েছে। তো এই ছিল উপরের অংশটি এবং কক্ষগুলো। এই কক্ষ থেকে হঠাৎ করে মনে হচ্ছিল তখন আমার কে যেন দৌড় মেরে ঠিক এই জায়গাটিতে দৌড় মেরে গেল। এই যে একটি কাঠের দরজা সেই সময়কার এখনও টিকে আছে। ও, এবং উপরে কেমন যেন গরম, এরকম কেন যে হচ্ছে। এই যে দেখুন বন্ধ করে দিলাম, হঠাৎ করে লাইটটি ফ্লিক করছিল। এই যে চালালে, এই যে এখন ঠিক আছে, তবে হঠাৎ লাইটটি ফ্লিক করছিল। সব কিছু কেমন জানি অস্বাভাবিক মনে হচ্ছে এই জায়গাটিতে ওঠার পর। আমাকে একজন নিষেধ করলো যে উপরে উঠিয়েন না, উপরে জায়গাটি ভালো না। তবুও আমি আপনাদের দেখানোর জন্য উঠলাম। এখন এই যে সিঁড়িটি, এখানে উঠতে চাচ্ছিলাম, কিন্তু এই পাশে ভেঙে যাওয়ার কারণে আর ঝুঁকি নিব না আমি, কারণ এটি ভেঙে পড়তে পারে। এই যে আবার দেখুন, এখানে যখনই আমি লাইট মারছি তখনই ফ্লিক করছে। এটা হঠাৎ করে এরকম হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না, এই জায়গাটিতে লাইট মারলে হচ্ছে, আবার বন্ধ করে দিতে হচ্ছে আমার। এই যে বড় করলাম আমি, অদ্ভুত ব্যাপার। চারপাশে এরকম ফ্লিক করার কারণ কি? শিট। এই যে এখন ঠিক আছে, হয়তোবা কোনো এক জায়গায় প্রেস করার কারণে এরকম হচ্ছে না কি, আমি আসলে এর হিসাব নিকাশ মেলাতে পারছি না। এখানে আর থাকবো না, আমি নেমে যাব, কারণ জায়গাটা আমার কাছে মোটেও সুবিধাজনক মনে হচ্ছে না। এখন নামাটাও আমার জন্য খুবই বিপজ্জনক, কোনো সিঁড়ি নেই। এই কক্ষটির এই যে নিচের মেঝেটি, এই মেঝেতে তাকালে এই যে দেখুন কি ঝুঁকিপূর্ণ একটি জায়গা দেখা যায়। মনে হচ্ছে যে ওখানে যদি আমি যাই তাহলে একেবারে নিচে ঢুকে যাব। কতটা ভয়াবহ লাগছে দেখতে। এবং এই সিলিংটি ভেঙে পড়েছে, তাই মনে হয় সেই সিলিংয়ের ভরে ওই জায়গাটিও ভেঙে উপরের অংশগুলো ভেদ করে নিচে মাটিতে পড়েছে। এই যে দেখুন এখানকার এই অংশটি ভেঙে গেছে
এবং চারপাশের দৃশ্যটি একবার দেখুন। এই জায়গাটির কতটা ভয়ঙ্কর। তবে এই যে এখানে আমি টর্চ লাইট মারার কারণে তখন ফ্লিক করছিল, এটা আমার কাছে এখনও বিস্ময়কর এবং রহস্যময় ব্যাপার। এখন একটু মেরে দেখি, এখন ঠিক আছে, কিন্তু তখন ফ্লিক করছিল হঠাৎ করেই। এবং যখন ফ্লিক করছিল তখন চারপাশে যেমন ঝড় আসলে যেমন একটা ভারী বাতাস এবং একটা ঠান্ডা বাতাস চলে, সেই বাতাসটা তখন এই কক্ষটিতে বইছিল। তো ভিউয়ার্স, একটু পরেই সন্ধ্যা নামবে এবং এই ভুতুরে দোতলা ভবন থেকে আমাকে নামতে হবে। আশেপাশে মানুষ আছে, তবুও জায়গাটি অনেকটা ভুতুরে। এবং এই জায়গাটিতে তখন আমি একটি ছায়া দেখেছিলাম। এই যে দেখুন, আবার মনে হলো যে কেউ ওপাশ থেকে চলে গেল। মানে অদ্ভুত ব্যাপার। এপাশে আসলে মনে হচ্ছে যে কেউ নেই, কিন্তু এখানে তো কেউ নেই আমি ছাড়া। এই ছায়াটা আসলে আসছে কোথায় থেকে? খুবই অদ্ভুত ব্যাপার এবং খুবই অস্বাভাবিক ব্যাপার। আমি এখান থেকে নেমে যাই এবং নামাটাও আমার কাছে খুবই বিপজ্জনক মনে হচ্ছে। শিকড় দিয়ে নামতে হবে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে নামছি এবং এই কক্ষটি, যদি আপনারা এই জমিদার বাড়ি দেখতে আসেন তবে এই কক্ষটি উঠা থেকে বিরত থাকবেন। এমন পরিত্যক্ত বাড়িতে আমার এমন ভুতুরে অভিজ্ঞতা কোনো নতুন বিষয় নয়। সাতগ্রাম জমিদার বাড়ির আরও কোনো রহস্য ও ইতিহাস জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।